আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো। আজকে এই বৃষ্টির দিনে আমরা একটা স্পেশাল সেই তোমাদের কাঙ্ক্ষিত এফবিএস এবং আইবিএর ম্যাথ নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গেছি। তাহলে আর কেন দেরি, এখনই যুক্ত হয়ে যাও। আজকে এই বৃষ্টি বাদলের দিনে আজকে আমাদের এই ম্যাথ ক্লাসটা একটু শুরু হতে দেরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। তবে আর কোনো নয় দেরি, আর কোনো নয় হতাশা। যাদের স্পেশালি আপনার ইংলিশ ভার্সনের ম্যাথস নিয়ে যে প্রবলেমগুলো আপনাদের রয়েছে এবং ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো আপনারা ঠিক কীভাবে প্র্যাকটিস করবেন, তার জন্য আজকে আমাদের এই মাস্টার মেগা ম্যাথ ক্লাসটি। তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে মেসেঞ্জারে এবং কমেন্ট করে জানাচ্ছ যে ম্যাথ ক্লাসটা কবে হচ্ছে। সো আর কোনো টেনশনে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি এই স্পেশাল ম্যাথ ক্লাসটা নিয়ে। সো লেটস ড্রাইভ ইনটু উইথ মি। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের এই ম্যাথ ক্লাসটা একটু পরেই। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাতো কে কোথা থেকে আমাদের আজকে এই লাইভ ক্লাসটা দেখছো। সো তোমরা যে যেখান থেকে আমাদের এখান থেকে দেখছো লাইভ ক্লাসটা। সো আজকে আমরা শুরু করব। বাদল নেওয়াজ পাঠান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু কমেন্ট করে লেখো যে যেখান থেকে আমাদের আজকে এই লাইভটা দেখছো এবং যে যে জেলা থেকে আসছো তাদের জন্য। এবং আজকে তো তোমরা জানো যে এই ক্লাসটা কিন্তু স্পেশালি ফর বিউপি অ্যাডমিশন টেস্ট। এছাড়াও এই ক্লাসটা শুধুমাত্র বিউপি অ্যাডমিশন টেস্ট তাদের জন্য কিন্তু নয়, আবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আইবিএ ফ্যাকাল্টিতে তাদের জন্য এটা। আবার তোমাদের যাদের বেশি কাঙ্ক্ষিত একটা স্বপ্ন বিউপি বিবিএ জেন, যেটাকে বিউপির আইবিএ বলা হয়, সেখানে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে। শুধু কি অ্যাডমিশন টেস্ট তা কিন্তু নয়, তোমাদের কিন্তু আপকামিং যে ব্যাংকম্যান যে এক্সামটা রয়েছে সেখানেও কিন্তু আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। এছাড়াও যারা সশস্ত্র বাহিনীতে আইএসএসবি ক্যান্ডিডেট রয়েছে তাদের আইকিউ টেস্টের জন্য কিন্তু এই ম্যাথ ক্লাসটা ইম্পর্টেন্ট। এছাড়াও যারা তোমরা বিসিএস বা আদার্স কোনো জব পরীক্ষাতে দিবে তাদের জন্য কিন্তু এই ম্যাথ ক্লাসটা আজকে কিন্তু অনেক বেশি রিলেভেন্ট। সো আমি আর দেরি করবো না, একটু পরেই শুরু করছি তোমাদের এই ম্যাথ ক্লাসটা। তো তোমরা একটু কমেন্ট করে জানাও এবং বেশি থেকে বেশি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করার মাধ্যমে এই লাইভটাকে ছড়িয়ে দাও। তো আমরা আর কিছুক্ষণ পরেই শুরু করছি আমাদের আজকে এই লাইভ ক্লাসটা। তো তোমরা চলো আমরা যাচ্ছি। তোমাদের কমেন্টগুলো একটু আমরা দেখি। তোমাদের এই আজকে সুমন ভাই হাজির হয়েছে এই ম্যাথ ক্লাসটা নিয়ে। সো আমি তারপরে একটু আমার পরিচয় দিচ্ছি। আমি মাহমুদুল রাজা সুমন, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস বিউপির এফবিএস ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। সো এফবিএস নিয়ে তোমাদের যত ধরনের মনের ভিতরে ডাউট রয়েছে সব কিছু কিন্তু আজকে আমরা এই ক্লাসে সলভ করব এবং ক্যালকুলেটর ছাড়া কীভাবে এই ম্যাথসগুলো তুমি ইজিলি সলভ করবে এবং বাংলাতে তুমি কীভাবে এটাকে ইন্টারপ্রেট করবে এবং তোমার একটা সিট যাতে কাঙ্ক্ষিতভাবে লক্ষ্য পূরণ হয় সেটার জন্য কিন্তু আজকের ক্লাসটি। সো তোমরা আর বেশি দেরি করো না, এখনই যুক্ত হয়ে যাও। এছাড়াও যারা এ লেভেল, ও লেভেল, এছাড়াও হচ্ছে ইংলিশ ভার্সন, এছাড়াও বাংলা ভার্সন বা আরবি ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছে এফবিএস পরীক্ষার জন্য অংশগ্রহণ করছো তাদের জন্য এই ক্লাসটি। তো চলো এখন হচ্ছে আমরা একটু বিউপি নিয়ে কথা বলি। বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস বিউপি বাংলাদেশের 31তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই বিউপির সবচেয়ে প্রেস্টিজিয়াস ফ্যাকাল্টি হচ্ছে এফবিএস। এবং এই এফবিএস ভর্তি পরীক্ষায় তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে কিন্তু জিনিস মাথায় রাখবে যে তোমার এখানে কিন্তু গত বছর সার্কুলার অনুযায়ী ম্যাথে কিন্তু প্রশ্ন এসেছিল 40টি, 75টা প্রশ্নের ভিতরে তোমার কিন্তু 40 মার্কসে কিন্তু থাকছে কি ম্যাথসের উপরে। তার মানে তুমি যদি একজন বিউপির গর্বিত এফবিএস হতে চাও, এফবিএস স্টুডেন্ট হতে চাও, তোমাকে কিন্তু ম্যাথসের কোনো বিকল্প নেই, ম্যাথস কিন্তু তোমাকে দাগাতেই হবে। আরেকটা বিষয় বলে রাখি, বিউপি ভর্তি পরীক্ষাতে তুমি কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবে না। সেম অ্যাজ ফর আইবিএ। আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু তুমি কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবে না। তো আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি, তোমরা কে কোথা থেকে এই আজকে লাইভ ক্লাসটা যুক্ত হচ্ছ এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আমরা একটু পরেই শুরু করছি আজকের এই ক্লাসটা। তো আমি তোমাদের যেহেতু ইংরেজিতে ম্যাথসের ভয় আর নয় সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আগাবো। তো চলো আমরা একটু দেখি যে তোমাদের এই ম্যাথস ক্লাসটা কিভাবে তোমরা করবে। তো সুক্তারা লিখেছো ওয়ালাইকুম আসসালাম, অনেকে জয়েন করেছো। তো চলো আর কথা বলছি না, আমরা শুরু করে দিই কিভাবে এফবিএস ম্যাথ প্রিপারেশনটা নিবা। তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অ্যারিথমেটিক গ্লোসারি। সো হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক গ্লোসারি? অর্থাৎ যারা বাংলা ভার্সন এবং মাদ্রাসা ব্যাঙ্গালোর স্টুডেন্ট রয়েছে যাদের ইংরেজিতে ম্যাথসের কি ওয়ার্ডসগুলো নিয়ে একটু অনেক সমস্যা, তাদের জন্য আমাদের এই বেসিক স্লাইডটা। সো এইচসিএফ বা হাই কমন ফ্যাক্টর হচ্ছে গসাগু, ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক। আবার একটু বলছি, কাগজ কলম নিয়ে কিন্তু বসো, আজকে কিন্তু এক্সাইটিং ম্যাথ ক্লাসটা হবে। এরপর দেখো ইমপ্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার ফ্র্যাকশন মানে কি? ইমপ্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে আমার যেটা লব সেটা হবে বড় এবং হর হবে ছোট। যেমন ধরো 4/1 বা হচ্ছে ধরো 4/3। এখানে দেখো আমার নিউমেরেটর এবং ডিনোমিনেটর। তাহলে দেখো আমার এখানে লবটা হচ্ছে কি বড়
এবং হর যদি হয় ছোট তাহলে এটাকে কি বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো চলো আমরা যাচ্ছি পরবর্তী অংশটুকুতে। এরপর তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যদি তোমাদের কাছে লেখাটা অস্পষ্ট আসে আমি মুখে বলছি, তোমরা একটু কাগজ কলমে লেখো। ইনইকুইটি মানে হচ্ছে অসমতা, ইন্টিজার মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক অথবা ভগ্নাংশ নয় এমন যদি কোনো সংখ্যা থাকে তাকে সাধারণত কি বলা হয় ইন্টিজার বলা হয়। ইনভার্সলি প্রপোর্শন মানে হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তার মানে কোনো একটা ভ্যালু বা কোনো একটা প্রপোর্শন যদি কি হয় বলতো বেড়ে যায়, আর একটা প্রপোর্শন কি হচ্ছে বলতো কমে যায়, অর্থাৎ কি একটা বৃদ্ধি পেলে আরেকটা জিনিস কি হয় কমে যায়, এটা কি বলা হয় তোমার প্রপোর্শন বা কি ইনভার্সলি প্রপোর্শন বা ব্যস্তানুপাতিক। এরপর এলসিএম বা লোয়েস্ট কমন ফ্যাক্টর লসাগু, তোমরা এটা জানো। এরপর দেখো যে আমার অড হচ্ছে কি তাহলে বিজোড় সংখ্যা, তাহলে ইভেন মানে কি ইভেন মানে হচ্ছে বলো জোড় সংখ্যা। এই বেসিকগুলো তোমার কিন্তু ইংলিশের একটু ভোকাবুলারি ম্যাথসে জানা লাগবে, এই অ্যারিথমেটিক গ্লোসারি, তাহলে তোমার ম্যাথসে আমি যখন তোমাকে পড়াবো টার্মগুলো তোমরা কিন্তু বুঝতে ইজি হবে। তো আমি একটু দেখি তোমাদের নতুন নতুন কমেন্টগুলো। কানিজ ফাতেমা লিখেছো, তারপর সাজিদ হোসেন জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা ক্লাসটা একটু আবারও শেয়ার করে দাও, তাহলে তোমাদের বেশি থেকে বেশি কাজ হবে। এছাড়াও যারা আপনার বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে হচ্ছে জিআরইতে কিন্তু এই ম্যাথস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথস কিন্তু সম্পূর্ণ ইংলিশে আসবে। সো জিআরই, বিওপি, আইবিএ, ব্যাংক ম্যাথ, এছাড়াও তোমার জাহাঙ্গীরনগরের আইবিএ যারা রয়েছে তারা কিন্তু এই ক্লাসটা একটু বেশি থেকে বেশি শেয়ার করো। আমি একটু স্লো যাচ্ছি। পার্সেন্টেজ মানে হচ্ছে কি শতকরা, তারপর পারমুটেশন মানে হচ্ছে কি বিন্যাস সমাবেশ বা হচ্ছে পারমিটেশন কম্বিনেশন। তোমরা সাধারণত যারা টেলিকম ইন্ডাস্ট্রিতে জব করতে চাচ্ছ, লাইক হচ্ছে গ্রামীণ ফোন, তারপর হচ্ছে রবি এক্সিস্টা, এগুলোতে কিন্তু তোমার যে সিমের যে নাম্বারটা হয় সেটা কিন্তু এই পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন এই প্রসেসটা তুমি যদি জানো ওই অনুযায়ী কিন্তু নাম্বারের খেলাটা হয়। প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাকে তোমার ভাগ করলে আর অন্য কোনো নাম্বার হয় না, শুধুমাত্র ওই নাম্বার ছাড়া। যেমন ধরো 7কে কিন্তু তুমি শুধু 7 দিয়েই ভাগ করতে পারবা, আদার্স কোনো নাম্বারের কিন্তু প্রয়োজন হবে না। এটাকে কি বলা হচ্ছে তোমার প্রাইম নাম্বার। প্রবাবিলিটি সম্ভাবনা, ওই যে মনে আছে আমরা হায়ার মেথড করেছিলাম হেড টেল প্রফিট, তারপর হচ্ছে কি লাভ ক্ষতি। প্রপার ফ্র্যাকশন মানে কি প্রকৃত ভগ্নাংশ, তার মানে কি এখানে হচ্ছে তোমার নিউমারেটর ইজ গ্রেটার দেন কি ডিনোমিনেটর, অর্থাৎ হচ্ছে আমার লব হবে ছোট, হর হবে বড়। এই যেটাই এটা হচ্ছে আমার প্রপার। রেশিও মানে কি অনুপাত, তার মানে এই যে দুটো ইস্টু দিয়ে আমরা যেটা করি। এরপর দেখো রিয়েল নাম্বার মানে হচ্ছে কি বাস্তব সংখ্যা, তারপর রিমাইন্ডার মানে হচ্ছে কি তোমার ভাগশেষ, সিরিজ মানে ধারা, সিম্পল ইন্টারেস্ট মানে কি সরল মুনাফা। মনে আছে ক্লাস 8-এ তোমরা একটা ম্যাথস করেছিলে যে সেই ফর্মুলাটা P = IRN, ওই যে সেই ফর্মুলাটা, ওই যে সেটা। স্পিড হচ্ছে গতি, ফিজিক্সে যারা অঙ্কগুলো করেছো তাদের জন্য। স্কয়ার হচ্ছে বর্গ, তারপর হচ্ছে কি ইউনিটারি মেথড মানে হচ্ছে কি ঐকিক নিয়ম। তো এই ছিল আর কি আমাদের অ্যারিথমেটিক গ্লোসারি। তারপর আমরা আবারও যাচ্ছি। ফারান আমি লিখেছো স্যার, হ্যাঁ তোমার কোশ্চেনটা করো। তো আমরা যাচ্ছি। আরেকটু জিনিস বলে রাখি, এফবিএস ভর্তি পরীক্ষা বেসিক রিকোয়ারমেন্টগুলো। এফবিএস পরীক্ষা সাধারণত তোমার 1 ঘন্টা হয়, 75টা প্রশ্নের জন্য তুমি সময় পাচ্ছ 1 ঘন্টা। তার মানে একটি প্রশ্ন সলভ করার জন্য তুমি কিন্তু হাতে সময় পাচ্ছ মাত্র 48 সেকেন্ড। আরেকটা বিষয় একটু বলে রাখি, এফবিএস ভর্তি পরীক্ষায় তুমি কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এবং বিউপির সকল ফ্যাকাল্টিগুলোর ভিতরে এফবিএস পরীক্ষাতে তুলনামূলক কোশ্চেনটা একটু হার্ড হয়, মানে একটু ডিফিকাল্ট হয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বিউপির সকল ফ্যাকাল্টির ভিতরে শুধুমাত্র এফবিএস এর সিট সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। তার মানে তোমরা যদি এফবিএস এর প্রিপারেশনটা নাও তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার প্রবাবিলিটি অন্য সবার থেকে অনেক বেশি থাকবে। তার মানে দেখো যে 500টা সিটের জন্য তোমার কিন্তু ওখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কিছুটা কম থাকে। তার মানে তোমার কিন্তু যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, যে তুমি বাংলা, জিকে, ইংলিশ এই 3টে সাবজেক্টে তুমি পড়বাই। এখন এই 3টে সাবজেক্টের পাশাপাশি তুমি যদি ম্যাথসকে একটু হ্যাক করতে পারো তাহলে কিন্তু তুমি 4টা ফ্যাকাল্টিতে তুমি কিন্তু কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা। তাহলে এই যে দেখো একটা যে তোমার বড় ধরনের অপরচুনিটি এটা কিন্তু তৈরি হচ্ছে। এবং এফবিএস ভর্তি পরীক্ষায় তোমরা কম্পিটিশন কিন্তু তুলনামূলক অন্য 3টা যে আমাদের ফ্যাকাল্টি রয়েছে সেখান থেকে কিন্তু একটু তুলনামূলক কম হয়, কিন্তু এখানে সিট বেশি। তো চলো আমরা আবার যাই আমাদের অ্যারিথমেটিক গ্লোসারিতে। কম্বিনেশন হচ্ছে সমাবেশ, একটু আগে যেটা বললাম। কম্পোজিট নাম্বার হচ্ছে কি যৌগিক সংখ্যা। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি চক্রবৃদ্ধি সুদ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। কনজুগেটিভ মানে হচ্ছে কি ধারাবাহিক বা ক্রমিক। কারেন্সি মানে কি মুদ্রা। কারেন্ট হচ্ছে আমার কি স্রোত, এই কারেন্ট কিন্তু আবার ইলেকট্রিসিটি না, এটা হচ্ছে কি স্রোত। তারপর ডিনোমিনেটর মানে হচ্ছে কি হর, আর আমার লব মানে কি ছিল বলতো নিউমারেটর। তো তোমরা একটু কমেন্ট করে জানাও।
এরপর হচ্ছে দেখো ডিভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। আমরা যে ফিজিক্সে যে ম্যাথসগুলো করেছিলাম, তারপর ডিরেক্টলি প্রিপারেশন হচ্ছে সমানুপাতিক, ডিসকাউন্ট মানে হচ্ছে স্যার, ডিভিজিবল মানে হচ্ছে বিভাজ্য, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, এক্সপোনেন্ট এক্সপোনেন্ট মানে হচ্ছে কি ঘাত বা যেটা পাওয়ার, এরপর ফ্যাক্টর মানে হচ্ছে কি গুণনীয়ক। তো এগুলো ছিল কি ম্যাথের একদম সিম্পল বেসিক। তো লিজানা লিখেছ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু এফবিএস ম্যাথস কোন কোন বিষয় নিয়ে আসে সাধারণত ভর্তি পরীক্ষায় এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা ঠিক কীভাবে নিবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। ধরো এফবিএস ভর্তি পরীক্ষায় ম্যাথসগুলো কিন্তু সাধারণত তোমার জেনারেল ম্যাথস, হায়ার ম্যাথস, তোমার ফিজিক্স এই ধরনের ম্যাথের কিন্তু কম্বিনেশন থাকে। অর্থাৎ তুমি 6 থেকে 10 পর্যন্ত যে ম্যাথসগুলো করেছো সেটা, তারপর এইচএসসিতে তোমার হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন, তারপর হচ্ছে তোমার ডেভিয়েশন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, মিডিয়ান, মোড, এই যে ধরনের যে সমাবেশ, বিন্যাস সমাবেশ, তারপর হচ্ছে তোমার যে আমরা যেমন 9-10 তোমরা করেছিলাম পরিমিতি, তারপর আমরা যে তোমার আরও আদার্স যে ম্যাথসগুলো আমরা করেছিলাম, এই সমস্ত ম্যাথের কম্বিনেশনে কিন্তু এফবিএস ভর্তি পরীক্ষা হয়। তার মানে এই এফবিএস ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিলে তোমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএটা কনফার্ম হচ্ছে, তোমার ব্যাংক জব হবে, তারপর হচ্ছে কি তোমার জাহাঙ্গীরনগরের আইবিএ, প্লাস শুধু এটাই না, তোমরা যারা ইউএসএতে যেতে যাচ্ছ জিআরই পরীক্ষা দিয়ে জিআরই প্রিপারেশন কিন্তু তোমার হবে। তার মানে কি এক ঢিলে কিন্তু অনেক পাখি মরবে। সো আমি তোমাদের সাথে আছি, কোনো ধরনের তোমার টেনশন করবে না। আমি তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে, যারা বাংলা ভার্সনে আছো ইংলিশকে ইন্টারপ্রেট করতে পারছো না, ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ ক্যালকুলেট ছাড়া কীভাবে করতে হয় আজকে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব। তো তোমরা এখন কাগজ কলম নিয়ে আসো, আমি শুরু করছি ম্যাথসটা এখনই, যে অলরেডি আমার ম্যাথস শুরু হয়ে গেছে। আমরা শুরু করি তাহলে আজকের এই ম্যাথ ক্লাসটা। আমাদের এই যে এখানে দেখো তোমার একটু টাইপ মিস্টেক হচ্ছে, সরি। আমরা শুরু করি তাহলে আমাদের ম্যাথস ক্লাসটা। সো তোমরা আমার সাথে সবাই চলো, খুব স্লোলি যাচ্ছি, তোমরা কমেন্ট করে আমাকে জানাবা যদি কোনো ম্যাথস বুঝতে না পারো। তো দেখো কি আছে, বলেছে ফ্রম 100 to 200 হাউ মেনি আর দ্য প্রাইম নাম্বার। তার মানে আমাকে বলছে কি 100 থেকে 200-র ভিতরে ঠিক মৌলিক সংখ্যাটি কত, এটা আমাকে আস্ক করেছে। প্রাইম নাম্বার মানে কি বলো তো, মৌলিক সংখ্যা। এখন তুমি ভাইয়া কি করতে পারো, আঙ্গুল গুনবা, 101, 103, 107, 111, 113, এভাবে করলে তোমার কি অনেক টাইম চলে যাবে। সো লেটস দেখো আমি কীভাবে শর্টকাটসে ম্যাথসটা করে ফেলি, তোমার এই ম্যাথস করতে বেশি সময় লাগবে না। একটা টেকনিক শিখে দিই, দেখো তোমরা হচ্ছে 4 লিখবা, তারপর হচ্ছে কি জানো 2, এরপর কি দিবা জানো 3, মাঝখানে একটা গ্যাপ দিবা, এরপর হচ্ছে কি জানো কি করবা, এই যে সেই 2 আর হলো 1, এই শর্টকাটটা মুখস্থ করো। বা আবারও বলি 4, 2, তারপর হচ্ছে কি 3 এর মাঝখানে একটা গ্যাপ, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 1। এই শর্টকাটসটা তোমরা কিন্তু কি করবা একটু মাথায় রাখো, তাহলে দেখবে যে আমার এই ম্যাথস করতে মাত্র 30 সেকেন্ড লাগবে। এখন দেখো এই 4 মানে কি জানো, 0 থেকে বা 1 থেকে 10 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার, এটা হচ্ছে কি 11 থেকে 20, এটা হচ্ছে কি ভাইয়া 21 থেকে তোমার 30, সেম ভাইস ভার্সা। তাহলে আমার কত 40, সেম 41 থেকে কত বলো তো 50, 51 থেকে 60, 61 থেকে আমার কত হচ্ছে 70, 71 থেকে আমার কত 80, তারপর হচ্ছে কত 81 থেকে 90। সো আমি আবার একটু বলি 4, 2, তারপর হচ্ছে কি 3 মাঝখানে সরি একটু আমার একটা মিস্টেক গিয়েছিল, আমি একটু আবার লিখছি, এখানে হচ্ছে 2 হবে, আরেকটা 2 দিবা, তাহলে তোমাদের এটা একটু সলভ করতে সব সুবিধা হবে। একটু লিখি আমি ফর্মুলাটা আবার বলি, 4, 4, তারপর হচ্ছে কি 2, তারপর হচ্ছে কি 3 এর মাঝখানে হবে কি দুইটা 2, এরপর হচ্ছে 2, 1। তাহলে এখানে আমার কত ছিল 51 থেকে 60, তারপর এখানে হচ্ছে কত 61 থেকে 70, তারপর 71 থেকে আমার কত হচ্ছে 80, এরপর আমার এখানে একটু হচ্ছে দাঁড়াও, এখানে আমার 51 থেকে 60, 61 থেকে আমার কত 70, তারপর হচ্ছে কত 71 থেকে 80, 81 থেকে 90, তারপর হচ্ছে কি 90 থেকে 100। এগুলো হচ্ছে কি ভাই একটু বলি রেঞ্জটা হচ্ছে কি, অর্থাৎ কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, তার মানে 1 থেকে 10 তোমার মৌলিক সংখ্যা কত বা প্রাইম নাম্বার 4টা, 11 থেকে 20 মৌলিক সংখ্যা কয়টা 4টা, 21 থেকে 30 মৌলিক সংখ্যা কয়টা 2টা, 31 থেকে 40 মৌলিক সংখ্যা কয়টা 2টা, 41 থেকে 50 মৌলিক সংখ্যা কয়টা 3টা। তাহলে এক কথা হলো যে ভাইয়া প্রশ্নে আসছে যে আমার 1
থেকে 100 থেকে 200, আপনি তো এখানে 0 থেকে 100 দেখাইছেন, এখানেই দেখো হেক্সটা আমার 90 থেকে 100 কত পর্যন্ত ভাইয়া দেখো তো 1 না। সেম এখন যদি আমি 101 থেকে যাই, আবার ধরো যে সেম আমি যদি 101 থেকে যাই তাহলে কিন্তু সেম একই ফর্মুলা, তাহলে আমার সেম এখানে কত বলো তো 101 থেকে কত 110, এরকম করে যদি তুমি যাও খেয়াল করে দেখবে লাস্ট ডিজিটও কত থাকবে 1 থাকবে 200-এ। তাহলে দেখো এখানে শর্টকাট টেকনিকটা ভাইয়া, আমার 100 থেকে আমি পাচ্ছি কত বলো তো 1, 200 থেকে পাচ্ছি কত বলো 1, এই দুইটা যোগ করলে কত হয় বলো তো 2, রাইট। এখন দেখো আমার 100 থেকে 1, 200 থেকে 1, তাহলে আমি কমন নিব কত 1, এই যে সে কমন নিলাম 1 না, এটাই হচ্ছে কি আমার এক্সাক্ট অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে কি আমার অপশন সি, যে আমার from 100 to 200 how many are the prime number in here, তার মানে কি 100 থেকে 200 মৌলিক সংখ্যা কয়টা 21টা। কিভাবে ভাইয়া, এই যে ফর্মুলাটা 44 22 33 মাঝখানে 22 21, তাহলে এখানে আমি 200 তো পেয়েছি 1, 100 তো পেয়েছি 1, তাহলে এই দুটো যোগ করলে কত আসে ভাইয়া 2, দুইটার ভিতরে কমন নিলে হয় তো 1, তাহলে হচ্ছে কি 21। আবার আরেকটা টেকনিক আছে কি জানো, দেখো এই লাস্ট দুই ডিজিট কত বলো তো 21 না, দেখো এই শর্টকাটের ভিতরে কি আমার অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। তার মানে এখন যদি তোমার পরীক্ষাতে এখানে যদি 300 থেকে 400 বলো, এই টেকনিকটা তুমি যদি মাথায় রাখতে পারো, এই শর্টকাট ফর্মুলাটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তুমি ইনশাআল্লাহ কি করতে ম্যাথটা করতে পারবা। তো চলো আমি একটু দেখি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। সাজিদ, হ্যাঁ তুমি লিখেছো 21, কনগ্রাচুলেশন। আমি একটু দেখি তোমাদের সবার কমেন্ট, তোমরা কে কি লিখেছো। সাজিদ লিখেছো 21, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা বুঝতে পেরেছি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সো আসি, তো আমরা হচ্ছে এখন যাই পরবর্তী ম্যাথসে। ভাইয়া দেখো দ্য টোটাল এক্সপেন্স অফ 15 এমপ্লয়িজ ইজ 27,000 including 50% gratuity of the service. What is per person expense excluding the gratuity? ওকে, সো তাহলে আমরা চলি এই ম্যাথসটা আমরা কিভাবে সলভ করবো। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাতো এই গ্র্যাচুইটি শব্দের অর্থটা কি। এই শব্দের অর্থটা তোমরা যদি জানো তাহলে হচ্ছে কি তোমার ম্যাথস করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, সো আমরা একটু চলি, আমরা তাহলে একটু দেখি যে গ্র্যাচুইটি শব্দের অর্থটা কি। এখানে দেখো আমি অঙ্কটাকে বুঝাই। গ্র্যাচুইটি শব্দের অর্থ হচ্ছে কি জানো, বকশিস। অর্থাৎ অঙ্কটা একটু আবার পড়ি, যদি তোমরা ম্যাথস না বুঝে থাকো আবার পড়ি অঙ্কটা। দ্য টোটাল এক্সপেন্স অফ 15 এমপ্লয়িজ ইজ 27,000 ইনক্লুডিং 50% গ্র্যাচুইটি অফ সার্ভিস। তার মানে কি তোমার 15 জন এমপ্লয়ি, তাদের 27,000 টাকা যে তোমার ইনক্লুডিং ছিল, তার সাথে আবার কি ছিল 15% বকশিস ছিল। হোয়াট ইজ পার পারসন এক্সপেন্স এক্সক্লুডিং গ্র্যাচুইটি, তার মানে কি তোমার ওই বকশিসের খরচটা তাহলে ঠিক কত। তার আমার 27,000 টাকা হচ্ছে কি 15 জনের হচ্ছে ধরো আমার স্যালারি বা সামথিং এলস আমার সার্ভিস ফি, সেখানে আমার কি ছিল 15% বকশিস ছিল। তো আমার অ্যাকচুয়ালি ওই 15%টা কত অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টে আমাকে কি করেছে এই প্রশ্নে আস্ক করেছে। তাহলে আমরা চলো একটু দেখি। তাহলে আমরা মনে মনে কি করব, পার্সেন্ট যদি থাকে কোনো একটা প্রশ্নে ধরবা কি সেটা হচ্ছে বকশিস, যদি কোনো জায়গায় পার্সেন্ট থাকে। আমি একটু অন্য কালি দিয়ে লিখি, যে ধরলাম আমরা কি থিঙ্ক দ্যাট আমার হচ্ছে কি টোটাল এক্সপেন্স বা আমার টোটাল খরচ হচ্ছে কত 100 বা আমরা 100 ধরবো। টোটাল এক্সপেন্স হচ্ছে কি আমার 100। দেন এখন দেখো আমার 15% গ্র্যাচুইটি যদি হয় বা বকশিস যদি হয়, তাহলে আমার মেইনটা কত বা আমার ক্যাপিটাল কত বা আমার আসলটা কত, তাহলে আমার ক্যাপিটালটা হবে কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে স্বাভাবিক আমার বকশিসটা কত ছিল 15% ছিল, তাহলে 100 মাইনাস 15, এটা ধরো পার্সেন্টকে আমি রাখলাম, এখানে আমার কত হচ্ছে সেটা 85%। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হয় সাধারণত 85 ডিভাইডেড কত 100। দেখো ভাইয়া এখন আমার এখানে কয় শূন্য আছে, 2 শূন্য আছে না, তাহলে আমার এখন দেখো যে 2 শূন্য যদি এখানে থাকে তাহলে আমি বাকি কাজটা কি করব, একদম সিম্পল ভাইয়া। দেখো যারা ম্যাথস একটু কম পারো
একদম সিম্পল, দেখো খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে আমি শেখাচ্ছি। যারা ম্যাথ একটু কম পারো, দেখো এখানে ডাবল জিরো না, আমার এখানে ডিজিট কত, দুইটা, তাই না? তাহলে 85 রাখো। এর আগে কয় ঘর আছে? আরেকটা এক ঘর আছে না? তাহলে এখানে একটা শূন্য বসায় দাও, এই যে, তাহলে কি 0.85। যারা একটু অঙ্ক কম বুঝো তাদের জন্য দেখো আমি একটু ভেঙে ভেঙে বলছি। গেল। তাহলে এখন দেখো আমার, যে আমরা যদি এখন একটু বাংলাতে এটা বলি তোমাদের সুবিধার জন্য, তাহলে দেখো 15 জনের খরচ কত ছিল আমার? 27,000 টাকা বা 27,000 উইথ 85% চার্জ। কারণ আমার বকশিসটা বাদ দিয়েছি অলরেডি। তাহলে এখন আমার কি হচ্ছে? তাহলে আমার একজনের কত হবে? তাহলে এখানে দেখো আমার প্রশ্ন কিন্তু অলরেডি বলেই দিয়েছে যে একজন, তাহলে সে কতটুকু টাকা নিবে। দেখো লাস্ট প্রশ্ন আমার কি বলে দিয়েছিল? বলে দিয়েছিল। তাহলে একজনের খরচটা আমার তাহলে কতটুকু হবে সেটা আমরা এখন করব। 27,000 ইন্টু 0.85 ডিভাইডেড 15। এখন কথা হচ্ছে ভাইয়া, যারা অঙ্ক একটু কম পারো বা যারা ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা পারবে না তাদের জন্য এখন কিন্তু এই ক্লাসটা। সো চলো আমি আবার একটু স্লো যাচ্ছি। দেখো 15 জনের যদি খরচ হয় 27,000 টাকা, 85% চার্জ। প্রশ্নে আমার লাস্টে বলে দিয়েছে, দেখো হোয়াট ইজ পার পারসন এক্সপেন্স, তাহলে আমার একজনের জন্য কত সেটা। এখন দেখো এই ম্যাথটা তুমি যখন সলভ করবা, একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে 0.85 না, এই দশমিকটা তুমি কি যাও বলো তো? ভুলে যাও। 0.85টা ভুলে যাও, তুমি জাস্ট 85 মনে করো এটাকে। এটাকে তুমি কি মনে করবা? 85 মনে করবা। এখন দেখো আমার এখানে কত 15 আসছে না? আমি একটা জিনিস খেয়াল করে দেখো যে ভাইয়া কাটা কিন্তু যায়, তুমি মনে করো এখানে কোনো দশমিক নাই। তাহলে দশমিক যদি তোমার না থাকে তাহলে তোমার জন্য এটা কিন্তু কি অনেক বেশি ইজি। তাহলে দেখো আমার 3 5 কত হয় বলো তো? 15 না? হ্যাঁ, 3 5 কত হয়? 15। তাহলে আমি এখানে কি করবো? 3 দিয়ে কাটবো। এরপর দেখো আমার 3 নং কত হয়? 27 হয় না ভাইয়ারা বলো? তাহলে আমার 9। এখন কয় শূন্য আছে? 3 শূন্য আছে। আমার এখানে কত 5 না? এই 5 দিয়ে আমি ধরো এই 0.85 কে আমি কি করব? 85 মনে করব। তাহলে এখন দেখো 5 কে যদি আমি 85 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হয় বলো তো? 17 হয়। ডিভিডেন্ড, ডিভিজর, কোশেন্ট, রিমাইন্ডার, মানে কি ভাজ্য, তারপর হচ্ছে কি তোমার ভাগশেষ, ভাগফল, ভাজক। এটা হচ্ছে কি নিয়ম, তোমাদেরকে বললাম। তাহলে এখন দেখো আমার এখান থেকে কাটলে কত হয়? 17। তাহলে এখন আমার যদি এটা হয় কত? 0.85, তাহলে স্বাভাবিক এই 17 এর আগে আমি কি দিব? একটা পয়েন্ট যোগ করব। তাহলে এই পয়েন্টটা আমি এখানে কি করলাম? দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে। ক্যালকুলেটর ছাড়া দেখো ম্যাথ তুমি কিভাবে করবে, আমি একটু আরেকটা কালি দিই, একটু স্লো যাচ্ছি, তোমরা একটু দেখো যে এই ম্যাথসের এটা বাকিটুকু অংশ তুমি কিভাবে করবা। দেখো এখানে আমার 0.17 ইন্টু কত আমার বলো তো? হ্যাঁ, 9000। এখানে দেখো 9 কে এখানে লিখলাম 0 0 0। এখন দেখো আমার যেহেতু কি আছে দশমিক আছে, তার মানে কি আমার 2 ঘর আগেই কাটা। যদি আমার কোনো জায়গায় দশমিক থাকে, ম্যাথসের একটা হ্যাক্স, দশমিকের পরে কয় ঘর বলো তো? এখানে 2 ঘর। তাহলে দশমিকের পর যখন আমার 2 ঘর, তাহলে স্বাভাবিক আমি এখানে কি করব? 2 শূন্য কেটে দিব। তাহলে এখন 90 সাথে কি করব? 17 কে গুণ করব। পয়েন্টের হিসাব পরে আসছি। তাহলে দেখো আমার কি হয় এখানে গুণ করলে, যে আমার 0 0 0 এক ঘর কাটা, তারপর কি হয়? হ্যাঁ, 7 নং সাধারণত কত হয়? 63। হাতে কত বলো তো? 6। তারপর কি হচ্ছে? 9 1 কে 9। তাহলে আমি এখন যদি এখানে এই করি, গুণটুন করি, গুণটুন করলে তোমার শর্টকাট করলে আমার আসছে কত বলো তো? এখানে যে তোমার যদি আমরা এখানে গুণটুন করি তাহলে আমার আসছে এখানে, তাহলে তোমার কত? তারপর 7 নং 63, হাতে হচ্ছে কত তোমার? 6। 9 1 কে 9, 9 আর 6 কত বলো তো? 15। আমি একটু মুছে দিই এটা, আমি একটু মুছে দিই যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে, ঠিক আছে? আমি একটু আবার লিখি যাতে করে তোমরা এই অঙ্কটা বুঝতে পারো, ঠিক আছে? 0 0 গেল, এক ঘর কাটা, 6 নং 63, হাতে হলো 6, 9 1 কে 9 আর 6 কত হয়? 15 হয়। তাহলে কত? 1530। বাকি 1530। এইটা দেখো আমার অপশন এ, তারপর কি অপশন বি, অপশন সি, অপশন ডি। এই অপশন ডিতে দেখো ভাইয়া আছে অ্যান্সারটা। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তারপর তোমরা একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে তোমরা আমাকে একটু জানাও যে এই করতে পারবো কিনা।
একজন একটু বলেছো ভাইয়া, সিনথিয়া রহমান, যে প্রশ্নগুলো বাংলায় করলে ভালো তো না ভাইয়া, এবিএস ভর্তি পরীক্ষাতে কিন্তু সাধারণত তোমার প্রশ্নটা কিন্তু কিসে হচ্ছে, ইংলিশে হয়। সো এই জন্য আমরা কি করছি বলো তো, ইংরেজিতে তোমরা অঙ্কগুলো করার ট্রাই করছি। সো আমি তোমাদের প্রত্যেকটা অংশ ধরে বাংলায় বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। তোমরা একটু কমেন্ট করে জানাও যে কেউ বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে কিনা কোনো একটা ম্যাথসে। আর একটু ধীরে সুস্থে করবা, যাতে করে তোমরা এই ম্যাথসগুলো তোমাদের কোনো ধরনের ঝামেলা না হয়। তোমাদের কোনো ধরনের যাতে ঝামেলা না হয় সেটা একটু করবে। তো আমরা একটু করি। তো চলো আমরা একটু করছি তাহলে। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যারা একটু অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে একটু আমাকে বলো, তাহলেই হবে। সো আমরা পরবর্তী ম্যাথসে চলে যাই, যদি তোমাদের কোনো ঝামেলা না থাকে। চলো। তো একটু দেখি তোমাদের কমেন্টগুলো, তারপর আমি শুরু করছি পরের ম্যাথসটা। সো চলো আমরা অঙ্কগুলো দেখি। ইফ ইউ নিড 98 ounce of iron and 22 ounce of a carbon to make a steel of steel, how much iron need in ounce to make half sheet steel? তার মানে একটু বাংলায় বলি তোমাদেরকে, যে সাধারণত তোমার একটা শিট যখন তৈরি করা হয়, ধরো এটা কার্বন ফাইবারের যদি কোনো একটা শিট থাকে, সেখানে 98 আউন্স হচ্ছে কি একটা ইউনিট আয়রন লাগে, এবং 2 আউন্স থাকে কি কার্বন থাকে। তার মানে আমার কি 9:2 থাকে। এখন আমাকে বলছে যে একটা আয়রন কতটুকু দরকার, যদি ওই শিটে ধরো আমার এটা হচ্ছে শিট, এই শিটে ধরো হাফ অংশটুকু, ধরো এই যে হাফ অংশটুকু কি আমার এইটা, হাফ অংশটুকু কি হচ্ছে ভাইয়া ধরো এইটা। তাহলে এখন আমাকে বলছে যে তাহলে এই হাফ শিট তৈরি করতে তাহলে আমার কতটুকু লাগবে। একদম সিম্পল ভাইয়া, দেখো যে আমাকে বলে দিছে ইফ ইউ নিড 98 ounce অফ আয়রন 2 ounce অফ কার্বন টু মেক এ স্টিল শিট। তাহলে আমার দেখো যে একটা শিটের জন্য আমার লাগে কতটুকু বলতো, সাধারণত স্টিল আমাকে বলে দিয়েছে। তাহলে আমার কতটুকু লাগে সেটা আমি বের করব। তাহলে এখন আমার লাগে কত, ধরো 98। তাহলে এখন কত হচ্ছে, আমার যদি হাফ করতে হয় তাহলে এর কতটুকু লাগবে, তাহলে স্বাভাবিক 98 ডিভাইডেড 2, তাহলে কত হয় বলতো 49। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো তোমার 49। অ্যান্সার হচ্ছে কত তোমার 49। এখন দেখো যারা এই 49টা বুঝো নাই তাদেরকে আমি একটু আবার দেখাই কিভাবে তুমি 49টা করবা। একটু দেখো সিম্পল হিসাবটা, ভাগ আমার 2 ডিভাইডেড কত হচ্ছে 98। যারা একটু টেবিল বা নামতা কম পারো একটু দেখো ভাইয়ারা কেমনে করবা। তোমার কত 4 কত হয় সাধারণত 8, ইন হ্যান্ড কত থাকে বা আমার রিমাইন্ডার থাকে 1। তাহলে আমার রিমাইন্ডার হচ্ছে কত 1, এখানে হচ্ছে কত 8। তাহলে এখন তুমি হিসাব করো 9 দুগুণে কত 18, তাহলে দেয়ার ইজ নো রিমাইন্ডার। তাহলে ডিভিডেন্ড, ডিভিজর, কোএফিশিয়েন্ট, রিমাইন্ডার, বাকি তোমার ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই যে দেখো সেই অ্যান্সারটা। তো তোমাদের একটু কমেন্ট দেখি আমি যে কার কি অবস্থা, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। তারপরে যদি কেউ ইন্টারপ্রেট করতে না পারো আমি আবারও বলছি যে তোমার ইফ ইউ নিড 98 ounce অফ আয়রন, তুমি যদি কি করো 98 একটা স্টিল শিট তৈরি করতে তোমার কি লাগছে 98% আয়রন লাগছে, এবং হচ্ছে কি 2 আউন্স লাগছে কি তোমার কার্বন। এখন কথা হচ্ছে ওইটা হাফ শিট তৈরি করতে, অর্থাৎ এই হাফ শিট তৈরি করতে তোমার কতটুকু লাগবে। তাহলে স্বাভাবিক আমার 98টাকে আমি কি করব হাফ করে দিব, হাফ করলে কত 49। সো চলো আমরা একটু দেখি তোমাদের কমেন্টগুলো যে কার কি অবস্থা, তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপর হচ্ছে আমরা পরবর্তী এসে যাচ্ছি। সো চলো তোমরা ক্লাসটা আবার একটু শেয়ার করো বেশি বেশি বন্ধুদের সাথে, কারণ বন্ধুদের সাথে তোমরা যত বেশি শেয়ার করবা তোমরা তত বেশি কি করতে পারবা, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবা। তো চলো আমরা একটু দেখি তোমাদের এটা, আর তোমরা আমাদের ভয়েস কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আর যারা এই ম্যাথসটা করেছো একটু স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়ারা, যাতে তোমরা বাসায় কাজে লাগাতে পারো। তো চলো আমরা পরের ম্যাথসে যাচ্ছি। ওকে, সো আমরা একটু পরের এসে যাচ্ছি। তো আমরা চলো যাই পরবর্তী ম্যাথসে। তোমরা একটু বেশি থেকে বেশি ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করার মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটাকে ছড়িয়ে দাও। এবং যেহেতু একটা নতুন ক্লাস হচ্ছে ইংলিশে ম্যাথসের জন্য, তো আমরা আশা করবো যে তোমরা একটু আমার সাথে থাকো। আর যদি কোনো একটা অংশে তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু আমাদের তোমরা কমেন্ট করে জানিও। ওকে, সো আসি আমরা পরবর্তী এসে যে আমরা ম্যাথসে চলে যাই পরবর্তীতে। যে তোমাকে কি বলছে, দ্য লেন্থ অফ দ্য
অফ অ্যান আর্ক ইজ 7 পাই। আর্ক মানে কি ভাইয়া? আর্ক মানে হচ্ছে কি জানো? বৃত্তচাপ। আর্ক মানে কি বলতো? বৃত্তচাপ। আর্ক মানে হচ্ছে কি তোমার বলো? বৃত্তচাপ। তাহলে অ্যান আর্ক ইজ 7 পাই। দ্য ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে কি জানো ভাইয়া? ব্যাস, বৃত্তের ব্যাস। সো হোয়াট ইজ দ্য আর্ক, হোয়াট ইজ দ্য ডায়ামিটার, এগুলো আমি তোমাদের একটু আগে বুঝাই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। ধরো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কি আমার সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট থেকে যদি ধরো তুমি কম্পাসটাকে নাও, দেখো আমি একটু এইভাবে দেখাই, তুমি যদি কম্পাসটাকে নাও, ধরো এখান থেকে কম্পাসটা এতটুকু তুমি নিলে, নেওয়ার পর তুমি ধরো যে এতটুকু যোগ করে দিলে সেন্ট্রাল পয়েন্ট বা মধ্যবিন্দু থেকে। এখন দেখো এইখানে যে অতিক্রান্ত দূরত্বটা, এখানে যে অতিক্রান্ত দূরত্বটা, এটাকেই বলছে কি তোমার বৃত্তের চাপ বা আর্ক। তাহলে এখন কথা হচ্ছে ভাই ডায়ামিটার বা বৃত্তের ব্যাস কি? এই যে আমার বৃত্তের যে অর্ধেক অংশটুকু না, এটাকে বলা হয় রেডিয়াস, বা এটাকে সংক্ষেপে বলে কি বাংলায় বলে ব্যাসার্ধ। তাহলে এটার যদি 2 গুণ হয়, এটা 2 গুণ মানে কত? স্বাভাবিক আরেকটা অংশ দিয়ে দাও। এই যে দেখো যে এখন আমি টোটাল যে লাইনটা এঁকেছি, এটাই হচ্ছে কি তোমার ডায়ামিটার, যেটাকে সংক্ষেপে ডি দ্বারা বলে। আর এটা যদি হাফটুকু তুমি কল্পনা করো, ধরো আমি একটু অন্য কালি দিয়ে দিই, এই যে দেখো ভাইয়া এটার হাফ অংশটুকু তুমি যদি কল্পনা করো, এটাকে রেডিয়াস বলে বা আর দ্বারা এটাকে প্রকাশ করে। সো যারা বৃত্তের হচ্ছে বেসিকটা খুব কম, তাদের জন্য একটু আমি বেসিকটা বুঝিয়ে বললাম যে হোয়াট ইজ দ্য আমার সার্কেল অফ আর্ক, হোয়াট ইজ ডায়ামিটার অ্যান্ড হোয়াট ইজ দ্য রেডিয়ান্স। দেখো আমি কালারটা করে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর বৃত্তচাপের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। তাহলে দেখো এতটুকু যদি তোমরা বুঝতে পারো বৃত্তের, তাহলে অঙ্কটা তোমার জন্য ইজি হবে। দেখো ভাইয়া ইজি করেছি। আর্ক এটা হচ্ছে কি আমার ডায়ামিটার, এটা হচ্ছে কি আমার রেডিয়াস। সো চলো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা চলে যাব কি এই বৃত্তের ফর্মুলাতে চলে যাব। তো তোমরা আবারও কি করো, বেশি থেকে বেশি শেয়ার করো, শেয়ার করার মাধ্যমে তোমার বন্ধুদেরকে জানায় দাও। তাহলে এখন দেখো যে আমার আরেকটু বিষয় একটু আমি বলে রাখি, যে যারা করতে পারো না, মানে ম্যাথসের বেসিকটা একটু কম, আরেকটু জিনিস বলে রাখি। এই যে ধরো একটা বৃত্ত আঁকলাম, তাই না? এই যে একটা বৃত্ত আঁকতে মোট যতটুকু জায়গা অতিক্রান্ত করতে হয়, এটাকে কি বলা হয়? সার্কামফারেন্স, বা কি বলে বৃত্তের পরিধি। আবার বলি একটা বৃত্ত আর্ট করতে গেলে দেখো যে আমার যতটুকু জায়গা লাগে, এটাকে কি বলা হয়? সার্কামফারেন্স, বা হচ্ছে কি বৃত্তের পরিধি। তাহলে চলো আমরা একটু এখন ম্যাথসে চলে যাই, যে তুমি ম্যাথসটা কিভাবে সলভ করবা। তাহলে চলো আমরা একটু ম্যাথসটা সলভ করি। তাহলে আমার আর্ক হচ্ছে কি, আমি তারপর লিখে দেই, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। আমি একটু আগে প্রশ্নটা তোমাদেরকে বোঝানোর আগে বেসিকটা লিখে দিই। সার্কামফারেন্স মানে হচ্ছে কি, সার্কামফারেন্স মানে হচ্ছে বৃত্তের পরিধি। আর ডায়ামিটার একটু আগে বললাম, সরি একটু সো আমরা এখন একটু ম্যাথসে চলে যাই, যে একটু আগে যেগুলো আমরা বললাম সেইগুলো। এখন দেখো যে ইফ ওকে, সো চলো আমরা এতক্ষণ তো বেসিকটা আমরা বুঝলাম বৃত্তের, যে কোন কোন বেসিকটা কি কি ছিল সেটা। এখন আমরা চলে যাই সরাসরি হচ্ছে তোমার ম্যাথসে, যে ম্যাথসটা আমরা কিভাবে করব। ওকে, তাহলে দেখো এখানে বলছে কি দ্য লেন্থ অফ অ্যান আর্ক ইজ 7 পাই। তাহলে আমার কি বৃত্ত যে চাপটা, এই যে ধরো আমার একটা বৃত্ত, দেখো এই যে বৃত্তটি একটু এঁকে দেখাই তোমাদের। এই যে ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের সেন্ট্রাল পয়েন্ট থেকে এই পর্যন্ত যদি আমি একটা আর্ক করি, এটা হচ্ছে কি আমার এই আর্কটা হচ্ছে তোমার 7 পাই। এবার বলছে কি ইফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ 14, তার মানে কি ডায়ামিটার মানে কি আমার এই অংশটুকু যদি বলা হয় কত 14, what is the degree of the central angle of the arc? central angle মানে কি আমার কেন্দ্রস্থ কোণ। এই যে দেখো ভাই সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে হচ্ছে কি এই যে ও সাপেক্ষে যে আমার অ্যাঙ্গেলটা, ধরো এটা থিটা, এই থিটাটা কত সেটি আমার প্রশ্নে আস্ক করেছে। তাহলে আমার এই 14টা হচ্ছে কি ডায়ামিটার এটা। সো তোমরা একটু করো, এই ফিগারটা একটু ড্র করো, তাহলে তোমরা অঙ্কটা বুঝতে সহজ হবে। আমি একটু তোমাদের কমেন্টে যে দেখি তোমাদের কার কি অবস্থা, অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমরা দেখি, যে তোমাদের আমরা একটু দেখি তোমাদের এই অবস্থাটা কার কোথায় কি প্রবলেম হচ্ছে। যদি অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে খুবই মাশাআল্লাহ। আমি এরপরে যাচ্ছি আবার অঙ্কটা করা শুরু করে দিব। সো চলো আমরা একটু যাই ভাইয়ারা, একটু সবাই দেখি তোমাদের কমেন্টটা।
মোটামুটি হ্যাঁ সবাই বুঝতে পেরেছো। সো চলো আমি ম্যাথসে চলে যাই, এখন আর সময় নিব না। দেখো আমার বৃত্তের সার্কামফারেন্স, আমরা জানি কি বৃত্তের সার্কামফারেন্স হচ্ছে 2πr, এটা হচ্ছে কি ভাইয়া ফর্মুলা। আবারও বলছি বৃত্তের সার্কামফারেন্স হচ্ছে কি 2πr। এখন তাহলে আমার কথা হচ্ছে যদি আমি কি করি বলো তো, এখানে সাধারণত বৃত্তচাপ যেটা আর্ক, হ্যাঁ এই বৃত্তচাপ আর্ক যেটা, এই আর্কের ফর্মুলা হচ্ছে কি তোমার পাই আর। তাহলে পাইয়ের ভ্যালুটা আমার অলরেডি দেওয়া আছে, পাইয়ের ভ্যালু কত আমার এখানে 7π আর্ক, আর এখানে আর এর ভ্যালু তো আরই। এখন দেখো এখানের আর এখানের আর কি দিব আমরা কেটে ফেলবো, এখানের আর এখানের আমরা কেটে ফেলবো। এখন আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল, সো সেন্ট্রাল অ্যাঙ্গেলের আমি যদি ফর্মুলা লিখি তাহলে অতএব সেন্ট্রাল অ্যাঙ্গেল বা আমার কি কেন্দ্রস্থ কোণ অফ সার্কেল, আমরা যদি কেন্দ্রস্থ কোণকে বের করতে চাই তাহলে আমরা করব কি একটা ফর্মুলা বসাবো, আমার আর্কের ফর্মুলা। আর্কের ফর্মুলা কি পাই আর, আর আমার সার্কামফারেন্স কত ছিল বলো তো 2πr। এই যে 2πr আর আর কেটে দাও, তাই না? এখানে আমার কত থাকে পাই আর কত থাকে 2π না? দ্যাট মিন্স কত আমার বলো তো, দ্যাট মিন্স কত আমার হাফ আসে। আর এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমরা অঙ্কটা করবা কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। অবশ্যই অবশ্যই 360 ডিগ্রি করবা, অবশ্যই অবশ্যই 360 করবা। কেন করবা? বিকজ হচ্ছে ভাইয়া একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি কোণ নিয়ে কি হয় রোটেট করে, তো এই জন্য কি অবশ্যই ফর্মুলাতে তোমরা কি করবা 360 ডিগ্রি লিখবা। তাহলে স্বাভাবিক আমার ফর্মুলা অনুযায়ী 360 ডিগ্রি যদি আমি করি তাহলে আমার কি হচ্ছে 360কে যদি হাফ করো কত হয় ভাইয়া 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার বলি যারা এই ম্যাথটা বুঝতে পারো নাই, আমার বৃত্তের আর্ক বা আমার বৃত্তচাপ বলে দিয়েছে কত 7π, ডায়ামিটার কত আমার 14। তাহলে এখন আমাকে বলছে যে ই কত তোমার এখানে সেন্টার অফ অ্যাঙ্গেলটা কত, তাহলে সার্কামফারেন্স বা বৃত্তের পরিধি হচ্ছে কি তো 2πr, আর্কের ফর্মুলাটা হচ্ছে কি πr। তাহলে এখান থেকে আমি কি করি 7π বসিয়ে দিই, এখানে ফর্মুলা জায়গায় রাখো। সেন্টার অফ দ্য অ্যাঙ্গেল অফ আর্ক বা বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত, এই থিটার ভ্যালুটা কত, এটা ধরো আমি লিখলাম থিটা, πr 2πr। তাহলে এই আর আর কাটা যায়, তাহলে কি এখানে হাফ আসে। অবশ্যই 360 কি করবা গুণ করবা, বিকজ একটা বৃত্ত হচ্ছে কত 360 ডিগ্রি, তাহলে আমার কত হাফ। তাহলে এখন আমার কত 360কে যদি ভাগ করো 180 ডিগ্রি। সো এই ছিল এই ম্যাথসটা। তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু তোমাদের জন্য জায়গা করে দেই। নাজমুল হাসান লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো ওকে সবাই বুঝতে পারছো, সিনথিয়া বলেছো, তাহলে আমি নেক্সট ম্যাথে চলে যাই। আমি একটু স্লো যাচ্ছি কেন, কারণ হচ্ছে ভাই সবার তো ম্যাথের বেসিক এক না, আবার অনেকে বাংলা ভার্সন থেকে এসেছো, অনেকে আবার বুঝতে পারো না ম্যাথটা কিভাবে করবা, আবার অনেকে কিন্তু ম্যাথের ফর্মুলাটা ভুলে গিয়েছো। এই জন্য আমি কিন্তু স্লো যাচ্ছি যাতে সবার কথাটা মাথায় রেখে। সো তোমরা আমার সাথে আসো। ওকে, ইফ এ আওয়ার এন্ড মানে কি জানো, এই যে আমার হাতের যে ঘড়িটা, এই ঘড়িটাকে বলতেছে। ওকে, আওয়ার এন্ড অফ ক্লক টু অ্যান্টি ক্লক ওয়াইজ ফ্রম 2 to 9 what angle the hour hand pass। আচ্ছা এটা আমি তোমাদেরকে যদি একটু বুঝাই, দেখো ভাই ঘড়ির জিনিস আসি, আবার বলছি যারা বিসিএস দিবা এই ঘড়ির অঙ্ক কিন্তু বিসিএস এ অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা আইএসএসবি দিবা এটার জন্য ইম্পর্টেন্ট, বিউপিতে কিন্তু এই ঘড়ি থেকে একটা অঙ্ক আসে। সো একটু এখন শিখো যাতে সারা জীবন কাজে লাগে। জিআরইতে কিন্তু এই তোমার ক্লকসে ম্যাথটা আসে, ঘড়ির অঙ্কটা একটু আমি তোমাদেরকে শিখাই। দেখো এটা ধরো আমার একটা ক্লক ভাইয়েরা, দেখো আমার দুইটা অংশ 12 আর এটা হচ্ছে কত 6, এই পাশে আমার কত 3, এই পাশে 9। আমাকে বলছে কি ইফ এ আওয়ার এন্ড মানে কি ঘন্টার কাটা অফ এ ক্লক গো টু অ্যান্টি ক্লকওয়াইজ 2 to 9। আচ্ছা আমার তাহলে এখানে দেখো 1 আর এখানে হচ্ছে কত 2, তাহলে এখানে কত হয় 10, এখানে বাজে কত 11টা। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ভাইয়া তোমার ঘড়ির কাটার বিপরীতে। ঘড়ির কাটা সাধারণত যদি এইভাবে যায় অ্যান্টি ক্লকওয়াইজ হবে কি জানো, তার উল্টাটা ভাইয়া। দেখো তার উল্টাটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাকে প্রশ্নে বলছে কি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে ঘড়িটা, তাহলে আমার কত 2টা থেকে 9টাতে কি হচ্ছে বলতো ঘড়িটা যাচ্ছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ আমি দেখো সবুজ কালি দিয়ে লিখে দিয়েছি। এখন বলছে হোয়াট অ্যাঙ্গেল দ্য আওয়ার হ্যান্ড পাস। তাহলে আমার কি হচ্ছে একটা ঘড়িতে দেখো তো তিন ধরনের কাটা থাকে। কি কি ভাইয়া, একটা থাকে কি ছোট ঘন্টাটা থাকে কি তোমার ঘন্টার কাটা, আরেকটা কিসের কাটা থাকে বলতো মিনিটের কাটা, ধরো এই যে মিনিটের কাটা, আরেকটা কি থাকে বলতো সেকেন্ডের কাটা। এই যে ধরো একটু আস্তে করে লিখলাম সেকেন্ডের কাটা। এখন আমাকে বলছে ঘন্টার কাটাটা যদি অ্যান্টি ক্লকে যায় তাহলে কতটুকু সে পাস করেছে বা কতটুকু অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি আমার এখানে একটা কোণ তৈরি হয় না, দেখো তো এই যে 2টা থেকে 9টা একটা কোণ তৈরি হয় না, সেন্ট্রাল পয়েন্টে যদি তুমি চিন্তা করে দেখো তো ভাইয়ারা একটা কোণ তৈরি হয় না। এই যে সেই কোণটা, এই কোণটা হচ্ছে ধরো আমরা বললাম থেটা, এইটা কত সেটা আমাকে আস্ক করেছে, এই কোণটা কত সেটা আমাকে আস্ক করেছে। সো ফিগারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাই সরাসরি ম্যাথসে। ম্যাথস করার ক্ষেত্রে দেখো আমার ম্যাথে কি কি বিষয় দেখতে হবে। আমার দ্য নাম্বার অফ দেখো আমি লিখছি নাম্বার অফ আওয়ার্স বিটুইন কত আমার 2 to 9, মানে কি আমার ঘন্টার কাটা আমার যাচ্ছে 2 থেকে 9 পর্যন্ত, এবং তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেটা মানে ঘড়ির কাটার উল্টা দিকে। তাহলে এখন আমার কত হবে 2টা থেকে 9টা যদি করি কয় ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে আমার কত হচ্ছে এটা 5 ঘন্টা। এখন আসি আমরা কি জানি সাধারণত 12 ঘন্টা যদি একটা ঘড়ি ঘুরে, ধরো আমি এটা অন্য কালি দিয়ে যদি আর্ট করি, ধরো একটা ঘড়ি যদি 12 ঘন্টা কি করে রোটেট করে আসে, তাহলে আমার কত ডিগ্রি হয় 360 ডিগ্রি হয়, কারণ একটা বৃত্ত কত হয় 360 ডিগ্রি। তাহলে একটা ঘড়ির যদি কাটাটা সম্পূর্ণ 12 ঘন্টা ঘুরে কত হয় 360 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি বলতো, আমরা জানি সাধারণত 12 ঘন্টায় হয় কতটুকু 12 আওয়ার্সে হয়, আমি একটু অন্য কালি দেই তোমাদের বোঝার সুবিধার্থে, 12 আওয়ার্সে হয় কত 360 ডিগ্রি। ঐকিক নিয়ম দেখো ইউনিটারি মেথড, তাহলে 1 ঘন্টায় কত হয় 360 ডিগ্রি ডিভাইডেড কত 12, তাহলে ভাইয়া 5 ঘন্টায় কতটুকু যায় 360 ডিগ্রি ইন্টু 5 ডিভাইডেড কত 12। ভাইয়া অঙ্ক হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। 3 12 কত 36, আছে 0, তাহলে কত হিসাব করো ভাইয়ারা, 30 ইন্টু 5 কত হয়, হ্যাঁ 3 5 কত 15 না, তাহলে কত আমার 150 ডিগ্রি। একটু মুছে দিই লেখার সুবিধার্থে, কত হচ্ছে আমার 150 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কত ভাইয়া বলো তো, এই যে দেখো সেই সি, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, এটাই হচ্ছে কি বলো আমার অ্যান্সার যে 150 ডিগ্রি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু তোমাদের কমেন্টে যাই, তোমরা একটু স্ক্রিনশট নাও, তোমরা একটু স্ক্রিনশট নাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়ি যে কার কি অবস্থা অঙ্কের। সো তোমরা ক্লাসটা আবার একটু বেশি থেকে বেশি শেয়ার করো, বন্ধুদের সাথে জানাও, আমরা তোমাদের সাথে যাচ্ছি। ওকে, আমি পরে ম্যাথসে চলে যাই। 6 নম্বর অঙ্কটা চলে যাচ্ছে, একটু ফাস্ট যাই ভাইয়া, অনেকক্ষণ স্লো গেলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো আমরা পরে ম্যাথসে যাই। হোয়াট ইজ দ্য 10th নাম্বার, মানে কি আমার 10ম নাম্বার কত বলছে তোমার, দ্য ফলোয়িং সিরিজ 1 5 9 30, তার মানে কি দেখো 1 5 কত গ্যাপ 4 গ্যাপ, এটা কি ধারা সমান্তর ধারা, মানে কি প্রতিটা জায়গা থেকে কি হচ্ছে 4 করে গ্যাপ যাচ্ছে। তাহলে আমি বলবো কি আমার 10তম পদ, তাহলে আমার n মানে কত হচ্ছে 10, তারপর আমার d মানে হচ্ছে কত সাধারণ অন্তর, মানে আমার মাইনাস করতে হবে, তাহলে 5 মাইনাস কত বলো তো সাধারণত 1 কত হয় 4 হয়, 5 মাইনাস 1 কত হয় 4 হয়। তাহলে এখন আমাকে বলছে 10তম পদ কত, তাই না? তাহলে 10ম পদ যদি আমি বের করি, আমার ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা 9 10-এ পড়েছিলাম ফর্মুলাটা। তাহলে আমার a কত, আমার a হচ্ছে এখানে প্রথম পদ, a মানে কত ভাইয়া বলো 1। তাহলে এখন আমি ফর্মুলা বসাই 1 প্লাস 10 মাইনাস 1 সাধারণ অন্তর কত 4, তাহলে কত 1 প্লাস 9 ইন্টু 4, তাহলে কত হয় 4 নং 36 আর কত হয় 37, তাহলে কত আমার 36 সমান সমান 37। তাহলে স্বাভাবিক আমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এই যে সেই 37। তাহলে আমরা আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো ভাইয়ারা আমরা পরের অংশ চলে যাই ম্যাথসের, একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। এখন দেখো একটা জ্যামিতির অঙ্ক বা আমার একটা জিওমেট্রির ম্যাথস। সো জিওমেট্রি ম্যাথসটা একটু তোমরা দেখো আমার সাথে সাথে সবাই একটু চলো, যে জিওমেট্রি থেকে কিন্তু সাধারণত বিউপি এফবিএস ভর্তি পরীক্ষা আসে, এছাড়া তোমার প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ, হ্যাঁ তারপর ইস্ট ওয়েস্ট এআইবি এখানেও কিন্তু তোমার আসে। সো চলো আমরা একটু অঙ্কটা আবার দেখি এই ম্যাথস স্টাডিটা। তো চলো আমরা একটু দেখি সবাই, তোমরা যাই আমরা সবাই চলো যাই একটু দেখি, ক্লাসটা আবার একটু শেয়ার করে দাও। আমরা এখন কি করছি জ্যামিতির অঙ্কটা করছি। দেখো আমাকে বলে দিয়েছে কি ABC is a triangle, triangle মানে কি আমার একটা ত্রিভুজ, angle of the ABC equal to 96 degree and AB equal to BC, what is the measurement of the angle of ABC। একটু দেখো ভাই মনে মনে আমরা কি করবো বলো তো, একটা
পিকচার ড্র করব। আমরা মনে মনে একটা ধরো ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজে কি করব, ধরো আমরা বললাম এ বি আর এটা হচ্ছে কি আমার সি। এখন আমাকে প্রশ্নে বলে দিয়েছে এ বি সি ইকুয়াল টু 96, তাহলে মানে ধরো এই যে মাথায় রাখবা যখন কোনো একটা অ্যাঙ্গেলের মাঝখানের কথাটা বলে তার মানে কি এটাকে মধ্যবিন্দু বানাবা, তাহলে এ বি সি ইকুয়াল টু 96 ডিগ্রি। এরপর বলছে কি এ বি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু বিসি। এখন বলছে হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল এ সি বি, তাহলে আমার এইটা কত বের করতে হবে, এইটা কত আমাকে বের করতে হবে। তাহলে চলো একদম সিম্পল ম্যাথস। আমরা কি জানি, তোমার সাধারণত জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে ধরলাম এক্স, এটাকেও ধরলাম কি আমরা একটা এক্স, কারণ এটা কি অজানা সংখ্যক। তাহলে আমরা কি করব 96 ডিগ্রি প্লাস এক্স সমান সমান কত তোমার 180 ডিগ্রি। তার মানে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কত 96 প্লাস 2x ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখন আমি কি করব 2x ইকুয়াল টু স্বাভাবিক আমি কি করব এখানে 180 থেকে 96কে কি দিব বিয়োগ দিব। তাহলে আমার কত আসে বলো তো, এখানে আসে 84, এখানে কত আমার 2x না, তাহলে স্বাভাবিক আমি ভাই কি করব x কে ভাগ দিব 2 দিয়ে, তাহলে আমার কত যায় 4 2। তাহলে আমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি ভাইয়া এই যে দেখো 42 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি কি অবস্থা তোমাদের। সিনথিয়া, রিয়াদ, সাদিয়া তোমরা বুঝতে পেরেছো, সাজিদ বুঝতে পেরেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য। এখন আমি পরবর্তী ম্যাথসে চলে যাই ভাইয়ারা, চলো। A circle whose center is at origin passes through point 43 and the length of the radius of this circle. তাহলে আমাকে বলছে কি যে ধরো আমি একটা বৃত্তকে কল্পনা করব সেন্ট্রাল অরিজিন মানে কি আমার মধ্যবিন্দু, এখান থেকে একটা পয়েন্ট গিয়েছে, সে পয়েন্টটা কত বলতো 43, মানে আমার 4 যদি যায় কি ভুজ, কোটি যায় কত বলতো 3 ঘর, মানে এখান থেকে 4 ঘর 1 2 3 4 যাচ্ছে কি আমার ভুজ, কোটি যাচ্ছে উপরে কয় ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর এটা যাচ্ছে। এখন আমাকে বলছে যে তাহলে আমার এই ক্ষেত্রে বলছে দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস, তাহলে এই রেডিয়াসটা কত বা এই আর্কটা কত, তাহলে আমার সেন্ট্রাল পয়েন্ট কত 0/0। তাহলে আমি এখানে কি করবো বলতো, আমার এটা হচ্ছে x1, এটা হচ্ছে কত y1, এটাকে আমি কি দেবো সরি এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটাকে আমরা কি ধরবো x2 y2। তোমরা হায়ার ম্যাথে যারা করেছো এই ম্যাথসটা, তাহলে আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমার যদি এখানে একটা আমরা মনে মনে অতিভুজ বা হাইপোটেনাস কল্পনা করি, তাহলে আমি কি করব এখানে আমি কি লম্ব আর হচ্ছে কি ভূমির বিয়োগফল করব। তাহলে স্বাভাবিক x1 x2 আমি কি করব মাইনাস করব, x1 মাইনাস কত আমার x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে স্বাভাবিক আমি এখন যাচ্ছি কি বলতো ভ্যালুটা বসাই, x1 y1 x2 y2 যদি আমি করি, তাহলে আমি দেখো এখানে এটাকে x1 ধরো, এটাকে y1 ধরো, x2 ধরো, y2 ধরো, তাহলে স্বাভাবিক আমি এখানে রুট সাইনটা আগে দেই, তারপর আমার কত হচ্ছে বলো 4 মাইনাস 0 প্লাস এখানে কত হচ্ছে আমার 4 আর 0 হচ্ছে x1, এখানে কত হচ্ছে 3 মাইনাস 0। তাহলে আমি করি এই পাশে অঙ্কটা, বাকিটুকু অঙ্ক, তাহলে আমার কি হয় বলো রুট সাইন, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? তাহলে আমার কত হয় বলো, এখানে হয় 16, এখানে হয় 9, তাহলে আমার কত হয় 25, 25কে কি করলে হয় 5 হয়। তাহলে আমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা এইটা ভাইয়া। দেখো সবাই স্ক্রিনশটটা নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর, বা হচ্ছে কি হরিজন্টাল অ্যাক্সিস কি ডিস্ট্র্যাক্ট প্লাস হচ্ছে কি তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস ডিস্ট্র্যাক্ট, বা কি ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর। তাহলে চলো আমরা যাই পরবর্তী অংশে। তাহলে আমরা চলো দেখি তোমাদের কমেন্ট, যাক সবাই বুঝতে পেরেছো। সো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমার
9 নম্বর অঙ্কটা। সো A B C D। ওকে, what is the measurement of the each exterior angle of a rectangular polygon if it has 12 sides? পলিগন এটা হচ্ছে কি আমার পরিমিতির একটা অঙ্ক, হ্যাঁ, যে সলিড জিওমেট্রি আমরা আছে না ওইটার অঙ্ক। তো চলো আমরা সলিড জিওমেট্রির অঙ্কটা যদি একটু দেখতে চাই। হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, মানে কি বহিস্থ কোণ, প্রত্যেকটার বহিস্থ কোণ কত অফ দ্য রেক্ট্যাঙ্গুলার পলিগন, তার মানে কি আমার একটা কি রেগুলার পলিগন যেটা একটা বহুভুজ, ওই বহুভুজের 12 সাইডের আমার হচ্ছে কি 12টা যে অংশ, ওই 12টা অংশের বহুভুজের তোমার বহিস্থ কোণ কত ডিগ্রি সেটা আস্ক করেছে। তাহলে চলো আমরা যদি দেখি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আমি সবসময় মাথায় রাখবো কি এক্সটেরিয়র যদি কোনো অ্যাঙ্গেল বলে তাহলে সেটার ফর্মুলা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে হচ্ছে কত 360 ডিগ্রি ডিভাইডেড এন, এটা হচ্ছে ফর্মুলা, বহিস্থ কোণের ফর্মুলা। তাহলে আমার 360 এন মানে কত বলতো 12টা অংশ, এন মানে কত 12 অংশ বা আমার 12টা হাত বহুভুজের। তাহলে স্বাভাবিক 3 12 কত 36, তাহলে আমার কত ভাইয়া 30 ডিগ্রি। এই যে অ্যান্সার হচ্ছে কি ডি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু ফাস্ট যাচ্ছি অঙ্কগুলোতে, ফাস্ট যাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তোমরা সবাই দেখছো অঙ্কটা পেরেছো। সো আমি যাচ্ছি পরবর্তী অংশে। ডায়ামিটার অফ এ সার্কেল ওয়াজ 8 সেন্টিমিটার। ডায়ামিটার কি ওই যে মনে আছে, এই যে বৃত্তের ব্যাস, এটা আমার কত 2r, এটা বলছে কত আমার 8 সেন্টিমিটার। সো ইফ দ্য ডায়ামিটার ইজ 12 সেন্টিমিটার হোয়াট ইজ দ্য এরিয়া। তাহলে আমাকে বলছে যদি ডায়ামিটার যদি আমার 12 সেন্টিমিটার হয়, বৃত্তের এরিয়া মানে কত মনে আছে পাই আর স্কয়ার, এটা কত, রাইট, সেটা বলেছে। তাহলে চলো আমরা যদি দেখি এই অঙ্কের আমার ডায়ামিটার হচ্ছে কত, তোমার দেওয়া আছে অলরেডি 2r কত 12 সেন্টিমিটার। তাহলে আমার কি করতে হবে আর বের করতে হবে না, বা রেডিয়াস আর মানে কত 6 সেন্টিমিটার। এখন আমি কি জানি বৃত্তের এরিয়া মানে একটু আগে লিখেছি পাই আর স্কয়ার। তাহলে আমার পাই এখানে কত 6 স্কয়ার, তাহলে কত 36 পাই সেন্টিমিটার স্কয়ার, এটা হবে কি অ্যান্সার। তাহলে আমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, তাহলে কত আমার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা হচ্ছে আমার কি অপশন ই। সো তোমরা যারা আজকের এই ক্লাসটার স্লাইড পেতে চাও তারা কিন্তু আজকে অ্যাডমিশন এরেনা বিউপি এই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, এবং এই গ্রুপে কিন্তু আজকে আমরা আমাদের এই লাইভ ক্লাসে কিন্তু স্লাইডটা আপলোড করে দেবো ক্লাস শেষে। তো তোমরা কিন্তু আর বেশি দেরি করো না, এখনই যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। তো একটু ভাইয়া যুক্ত হও। এছাড়াও বিউপি নিয়ে তোমাদের যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে তোমরা কিন্তু অ্যাডমিশন এরেনা বিউপি ফেসবুক পেজটা ফলো করবা, এবং হচ্ছে অ্যাডমিশন এরেনা বিউপি এই ফেসবুক পেজে তোমরা তোমাদের যে কোনো ধরনের পরামর্শ মতামত তোমরা কিন্তু ওপেনলি করতে পারো, এটা ওপেন গ্রুপ। আর আমরা কিন্তু খুব দ্রুতই তোমরা কিন্তু বিউপি অ্যাডমিশন টেস্ট নিয়ে কিন্তু তোমার কোর্স লঞ্চ করতে চলেছি। তোমরা আমাদের সাথে থাকো, ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে তোমরা একটু যাচাই বাছাই করে নাও। তাহলে চলো আমরা একটু দেখি পরবর্তী অংশটুকু। ওকে, সো আমরা যাই 11 নম্বর অঙ্কটা। ইফ দ্য সাম অফ এজেস সান অ্যান্ড ফাদার ইজ 120 ইয়ার্স, তাহলে আমাকে বলছে কি বাবা এবং ছেলের বয়সের যোগফল কত 120 বছর। ইফ দ্য ফাদার ইজ 3 টাইমস মানে কি 3 গুণ দ্যাট অফ দ্য সান, তার মানে কি আমার ছেলের থেকে বাবার বয়স হচ্ছে কি 3 গুণ বড়। সো হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার, বা বাবার বয়স কত। ক্লাস 5 এর অঙ্ক এটা, তোমরা কিন্তু মানে এই বেসিকটা জানোই সবাই যে পিতা পুত্রের অঙ্ক থেকে কিন্তু কি আসে পরীক্ষায় কিন্তু একটা থাকে অলওয়েজ। সো চলো আমরা একটু আবার রিক্যাপ করি এই অঙ্কটুকু কিভাবে নিবে। দেখো, লেট দ্য সান এজ ইজ, আমরা ধরলাম কি মনে মনে আমার ছেলের বয়স কত তোমার এক্স ইয়ার, তাহলে স্বাভাবিক আমার কি হবে বাবার বয়সটা কত হবে, বাবার বয়সটা কত হবে 3x মানে কি তার থেকে 3 গুণ বড়। এখন দেখো আমাদের বলছে কি প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে কি হচ্ছে x প্লাস 3x আমাকে বলছে কত 120 বছর, তাহলে আমার কত এটা হয় 4x হয়, 4x কত 120 ডিভাইডেড 4, তাহলে কত হয় আমার 30। তাহলে আমার এখানে কত হচ্ছে তোমার x এর ভ্যালু হচ্ছে 30। তাহলে এখন কথা হচ্ছে যে ছেলের বয়স যদি হয় 30 ইয়ার্স, তাহলে বাবার বয়সটা কত 3x না, তাহলে কত
30 ইন্টু ভাইয়া 4, তাহলে স্বাভাবিক আমার কত আসে? 90 ইয়ার্স। তাহলে বাবার বয়স কত? 90 বছর বয়স। তাহলে আমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি 90 ইয়ার্স। টাইম কিরকম? টাইম কিরকম রাবি? টাইম নিতে পারবো? ওকে, তো আমার হচ্ছে কত? 90 ইয়ার্স হচ্ছে কি আমার বাবার বয়স, এটা আমার পরীক্ষায় চেয়েছে। ওকে, সো তাহলে আমরা চলো দেখতে থাকি আমাদের পরবর্তী অংশটুকু। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমরা যাই পরবর্তী ম্যাথসে। এ পিচ অফ রিবন মানে হচ্ছে কি রাবার 8 years লং টু ইউজ মেক ব্লো। তার মানে কি আমার একটা তীর ধনুকের রাবারটা সাধারণত 8 বছর ধরে থাকে এবং 15 ইঞ্চি হচ্ছে কি আমার প্রত্যেকটা তীরের জন্য রাবার লাগে। যেটা তীর তৈরি করতে চাই প্রত্যেকটা তীরের জন্য আমার কি 8 ইঞ্চি করে লাগে, সরি 15 ইঞ্চি করে লাগে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বোস? তো আমার কতগুলো আমার হচ্ছে কি তীর তৈরি করতে পারবো আমি যদি আমার কি থাকে লাগে। সো এমডি নকিব আমাদের সাথে জয়েন করেছেন, ধন্যবাদ। তাহলে আমরা চলে যাই যে এখানে একটা গল্প ইসে এই অঙ্কটা আমরা তাহলে একটু করি। তাহলে এখন একটা জিনিস তোমাদেরকে আমি একটু শিখিয়ে রাখি, একটু ম্যাথসের বেসিকটা একটু ভাইয়ারা দেখো, যে যাদের একটু সমস্যা আছে এই ম্যাথসের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? যে আমার যদি 8 ইয়ার্স, ইয়ার্ড, এটা কি হবে? ইয়ার না, এটা হচ্ছে ইয়ার্ড, ওয়াই ইয়ার্ড, ইয়ার্ড। ইয়ার্ড মানে হচ্ছে কি গজ। এখানে একটু টাইপ মিস্টেক আসছে, আমরা কি জানি 1 ইয়ার্ড বা 1 গজ। এখানে একটু টাইপ মিস্টেক আসছে ভাই, একটা ডি দিয়ে দিব, ঠিক আছে? একটু টাইপ মিস্টেক আসছে, আমি এখানে ডি দিয়ে দিই তোমাদের জন্য। ইয়ার্ড, হ্যাঁ, 1 ইয়ার্ড সমান সমান কত, বা 1 গজ সমান সমান কত? 36 ইঞ্চি বা 36 ইঞ্চি। তাহলে স্বাভাবিক আমার 15 ইঞ্চি আমার লাগে কি সাধারণত একটা কি তৈরি করতে বলো তো, বউ বা হচ্ছে কি তীর তৈরি করতে। তাহলে স্বাভাবিক আমার 1 ইঞ্চি লাগবে কতটুকুতে? 1/15। তাহলে আমার কথা হচ্ছে 8 যদি আমি রাখি, 8 গজ যদি আমি রাখি, তাহলে 8 গজের জন্য আমার কত লাগবে? 8 ইয়ার্ড। 8 ইয়ার্ড মানে কি 8 ইন্টু 36 ইঞ্চি ইন্টু 1 ডিভাইডেড কত? 15। তাহলে আমাকে এখন এটা বের করতে হবে, তাই না? তাহলে এখন দেখো আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 5 কত বলো তো? 15। আমি একটু কালার চেঞ্জ করি। 3 5 কত? 15। আর 3 12 কত ভাইয়া? 36। তাহলে এখনই করো, 12 গুণ 8 করো। তাহলে 12 গুণ 8 করলে কত হয়? আর ডিভাইডেড করো কি 5 দিয়ে। তাহলে স্বাভাবিক তোমার 8 12 কত তোমার হয় সাধারণত 96। তাহলে স্বাভাবিক 96 ডিভাইডেড 5 যেটা হয় সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কিভাবে করবা দেখো, 5 আর এখানে কত তোমার 96 ভাগ করো, কয়বার যায়? একবার যায়। কত থাকে ইন হ্যান্ড? 4 6 5 8 কত ভাইয়া বলো? 40। 5 8 কত হয়? 40 হয়। তারপর 5 নং কত হয়? 45। তাহলে আমি এখানে কি দিলাম? 45। ইন হ্যান্ড কত? 1। এক ঘর দশমিক নাও, 0। 5 দুগুণে কত? 10। তাহলে হচ্ছে কি আমার এই যে, তাহলে হচ্ছে কি দেখো হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দিব? 90.2 হবে এটা। তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমার কত? 19.2 হচ্ছে কি এটার অ্যান্সার। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখি। সো আমি তোমাদের কমেন্টগুলো দেখি, তোমরা মোটামুটি হ্যাঁ নকিব, তারপর সাজিদ, তোমরা সবাই অঙ্কটা পেরেছো, ধন্যবাদ তোমরা অঙ্কটা পারার জন্য। আমি চলে যাই পরবর্তী ম্যাথসে। আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমি একটু কিছু ম্যাথ স্কিপ করলাম। আমরা যাচ্ছি পরবর্তী ম্যাথসে। এ বি সি ডি। X sells a product at 12.5% loss. If the sells it taka 30 more than what he does, he makes a profit of 25% on his cost. What is the cost of the product? তার মানে কি তোমার বলছে যে X হচ্ছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কি তোমার 12% লসে তোমার একটা মানে বিক্রি করেছে। তার মানে কি মনে মনে ধরবো আমার এটার ই ছিল কত 100, সেখান থেকে আমরা যদি লস করি তাহলে 12.5 কি করবো? মাইনাস করবো। ইফ ইট সেল 30 টাকা মোর, ধরো যে আমার যদি 30 টাকা বেশি বিক্রি করা হতো তাহলে কি 100 + 30, তাহলে কত? 130 যদি বিক্রি করতাম
what he does, he makes a profit 25% on his cost. তাহলে 30 টাকা যদি বেশি বিক্রি করা হতো তাহলে সে কি করতে বলতো 25% প্রফিট করতে পারতো। সো হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্ট তৈরি করতে তার খরচ কতটুকু হয়েছিল সেই কস্টটাই কিন্তু তোমাকে কি করছে আস্ক করেছে। প্রশ্নটা আবার বলি, ধরো তুমি একটা প্রোডাক্ট বিক্রি করছো, এই কলমটা ধরো যে তোমার কত 12.5% লস হয়, তার মানে এটা যদি আমার ক্রয় মূল্য থাকে 100 টাকা, এখান থেকে তুমি মাইনাস যদি করো 12.5 যা হয়। এখন আমাকে বলছে যদি আমি এখান থেকে 30 টাকা বেশি বিক্রি করতাম, এই কলমটার প্রাইস হবে কি তোমার 25% কি হচ্ছে এটার তার খরচ থেকে লাভ হইতো। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি এর কস্টটা কত সেটা আস্ক করছে। তো আমি মনে মনে ধরবো কি পার্সেন্ট থাকলে অলওয়েজ হচ্ছে কি কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত আমার 100, 12.5% যদি হয় লস, তাহলে আমার বিক্রয় মূল্য কতটুকু ছিল বা আমার সেলিং কতটুকু ছিল, সেলিং ছিল আমার 100 মাইনাস 12.5, তাহলে আমার কত হচ্ছে 87.5%। এখন আমাকে বলছে যদি 25% আমি যদি প্রফিট করতাম তাহলে আমার কতটুকু সেলিং হইতো, আমার সেলিং হইতো 100 প্লাস 25, তাহলে কত 125 মোর সেলিং, তাহলে আমার কথা হচ্ছে কতটুকু বেশি বিক্রি করতে হবে, তাহলে কি হচ্ছে মোর সেলিং 125 মাইনাস 87.5, এটা যদি আমি করি তাহলে আমার আসতেছে কত 37.5। এখন দেখো আমাকে যদি কি করতে হয় বেশি বিক্রি করতে হয় 37.5 এ, তাহলে আমার অ্যাকচুয়ালি সেল করা দরকার ছিল কতটুকু বলতো, তখন আমার কস্ট ছিল কত টাকা 100 টাকা কস্ট ছিল, যদি এত টাকা আমি বেশি কি করতে হয় মোর সেলিং করতে হয়, তাহলে স্বাভাবিক আমার 1 টাকা করতে গেলে কত টাকা করতে হবে, তাহলে আমার কথা হচ্ছে পরবর্তীতে আমার 30 টাকা বেশি কি করতে হবে বিক্রি করতে হবে, আমাকে বলছে কি 30 টাকা না ওই সেই 30 টাকা, তাহলে 100 ইন্টু 30 37.5, তাহলে আমার কত টাকা আসে সেটা আমাকে বের করতে হবে। এখন দেখো যারা এই অঙ্কটা করতে না পারো ক্যালকুলেটর ছাড়া 100 গুণ 30 তার মানে কত আমার 3000 টাকা, আর এখানে কত 37.5, তাহলে এখন দেখো 37.5 আর যদি 3000 এটা যদি করো তাহলে আমার আসে কত, সাধারণত একটু হিসাব করে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে সেটা আসে কত 80, অ্যান্সার হচ্ছে কত 80। কিভাবে করবা দেখো ভাইয়া 37.5 ইন্টু 80 করো, এখানে কি করবা যতগুলো অপশন আছে এই অপশনগুলোর সাথে এই 37.5 গুণ করবা, গুণ করলে দেখো যে তোমার এখানে আসে কিনা, তোমার 3000 আসে কিনা, তাইলেই হবে। তাহলে দেখো এখানে 80, তাহলে কত 0 0 0 1 ঘর কাটা, 5 8 কত 40, হাতে হলো 4, তারপর হচ্ছে কি 7 8 56 আর 4 কত 60, হাতে হলো 6, 3 8 24 আর 6 কত 30, এই যে দেখো ভাই মিলে গেছে, তাহলে আমার কত এই যে তাহলে 80, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। তাহলে স্ক্রিনশটটা নাও তোমরা, আমরা একটু দেখি তোমাদের বাকি অবস্থা কাদের কি। ওকে সবাই বুঝতে পেরেছে অঙ্কটা, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমরা এখনো যারা কোর্সে এনরোল করতে যাচ্ছ তোমরা ক্লাসে এনরোল করে ফেলো এবং বেশি থেকে বেশি শেয়ার করার মাধ্যমে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আজকের ক্লাসটা তোমাদের ঠিক কেমন লাগছে। এখন আসি আমরা আমাদের অ্যাডমিশন অ্যারেনা বিউপিতে, তোমরা বেশি থেকে বেশি ফলো দাও এবং গ্রুপে শেয়ার করো, শেয়ার করার মাধ্যমে তোমরা জেনে যাবে আজকের ক্লাসের স্লাইডটা আমার লাইভে শেষে তোমরা পেয়ে যাবা। চলো আমরা এই অঙ্কে চলে যাই। ইফ এন এন ইজ অ্যান ইন্টিজার, এন যদি হয় একটা পূর্ণ সংখ্যা, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ইভেন, তাহলে কোনটা হবে কি আমার জোড় সংখ্যা, তাহলে আমার ইভেন মানে কি বলতো জোড় সংখ্যা, যদি আমার এন হয় একটা অজানা পূর্ণ সংখ্যা তাহলে কোনটা হবে আমার জোড় সংখ্যা, এটা আমাকে আস্ক করেছে। তাহলে চলো আমরা দেখি যে আমার এন এর সংখ্যা আমরা মনে মনে ধরবো কত 1, কারণ একটা পূর্ণ সংখ্যা না এই জন্য। তাহলে এখন দেখো জোড় সংখ্যা করতে হলে কি করতে হয়, ইভেন নাম্বার বের করতে হলে স্বাভাবিক আমার একটা ফর্মুলা আছে 2n, তাহলে কত 2 1 কে 2, তুমি যদি এখানে বসাও একই কিন্তু যেই ভ্যালু বসো একই কিন্তু আসে, তাহলে স্বাভাবিক আমার এখন কি করতে হবে n বের করতে হবে। তাহলে এখন আমাকে বলছে কি তাহলে হুইচ অন দ্য ইভেন, তাহলে এখন দেখো আমি যদি এই প্রত্যেকটা ফর্মুলাতে যদি ভ্যালুটা বসাই, ধরো অপশন এ তে n প্লাস 1 তাহলে কত 1 প্লাস 1 কত 2, ঠিক আছে। বি নাম্বারে যাই n প্লাস
2, দেখো 1 প্লাস 2 কত 3, এটা একটা কি অড নাম্বার। তারপর দেখো 2n, সি নাম্বার অপশনে দেখো 2n, তাহলে 2 ইন্টু 1 কত হয় 2 হয়। ডিতে যায় দেখো 2n প্লাস 1, তাহলে আমার কত হয় 2 1 2 প্লাস 1 কত 3 হয়। তাহলে আমার অপশন কি কি কাটা যায়, ধরো বি আর সি কাটা যায়, সরি বি আর ডি কাটা যায়। তাহলে এখন দেখো আমার একটা কনফিউজ থাকে যে ভাইয়া তাহলে এখন কি করব, যদি আমার এখানে আদার্স কোনো ভ্যালু থাকে। এখন দেখো যদি আমি এন এর সংখ্যা 2 ধরি তাও কিন্তু ঘুরে ফিরে দেখো এখানে যদি আমি এন এর সংখ্যা করি ঘুরে ফিরে কিন্তু এটাই কি হচ্ছে অ্যান্সার আসছে। কারণ দেখো এখানে যদি আমি এন এর ভ্যালু 2 ধরি 2 প্লাস 1 কত হয়ে যায় 3 হয়ে যায়। এটা কিন্তু আবার একটা বেজোড় সংখ্যা বা অড নাম্বার। তার মানে আমি একটু আগে বলছি যে ইভেন নাম্বারের ফর্মুলা কত হচ্ছে 2n। তাহলে এটাই হচ্ছে কি আমার রাইট অ্যান্সার। তো চলো আমরা পরবর্তী ম্যাথসে যাই। which one of the following words best fit to the hour, minutes and second? তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আমরা চলে যাই আমাদের ইসে যে আমরা কিভাবে এটাকে বের করব। তাহলে দেখো আমরা যদি একটা দিনকে বের করতে চাই আমার একটা ফর্মুলা আছে। দিন আমরা যদি বের করতে চাই, দিন বের করার ফর্মুলাটা কি বলতো, ঘন্টা, তারপর হচ্ছে কি মিনিট, তারপর হচ্ছে কি সেকেন্ড। এটা দিয়ে কি একটা দিন বের করা যায় না? তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ফিটস, তাহলে কি আওয়ার, মিনিট, সেকেন্ড। তাহলে কোন শব্দগুলো এটার জন্য পারফেক্ট? একটা দিন বের করতে কি ঘন্টা মিনিট সময় লাগে না? একটা ইয়ার বের করতে গেলে একটা ইয়ার বের করতে গেলে তোমার কি লাগে বলো তো, মান্থস লাগে না? তারপর একটা মান্থ বের করতে গেলে তোমার কি লাগে? সাধারণত ডে লাগে না? বলো, ডে লাগে না। আবার একটা উইক যদি বের করতে চাও তাহলে তোমার কি 7 ডেজ লাগে না? তাহলে এই জন্য দেখো যে আমার ডেটেই হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রপার কারেক্ট অ্যান্সার, ডে। চলো আমরা আমাদের ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অঙ্কগুলো একটু দেখি। তাহলে এই যে দেখো ভাইয়া এখন হচ্ছে অ্যানালজি, বিউপি, তারপর হচ্ছে আইবিএ, সব জায়গা থেকেই অ্যানালজি থেকে কিন্তু প্রশ্ন আসে। সো হোয়াট ইজ দ্য অ্যানালজি? অ্যানালজি তোমার কোনো ম্যাথমেটিক্স না, কিন্তু অ্যানালজি থেকে তোমাকে সাধারণত কোশ্চেন করা হয়, ডিসিশনটাকে তোমাকে জানতে হয় যে তোমার এখানে ডিসিশনটা কি হবে। যে তোমাকে কোনো ক্যালকুলেটর দিবে না, কোনো ম্যাথস দিবে না, বাট এখানে লজিক দিয়ে তোমাকে বিচার করতে হবে কোনটা সঠিক অ্যান্সার, যেটাকে সাধারণত আইকিউ বলা হয়। বাট আইকিউ আর অ্যানালজি একটু ডিফারেন্স আছে। তাহলে চলো আমরা একটু দেখি। আরিফ ইজ টলার দেন বাবু। তাহলে আমি ধরলাম কি এটা আরিফ, এটা হচ্ছে কি বাবু। আরিফ হচ্ছে কার থেকে লম্বা? বাবুর থেকে লম্বা, ধরলাম, ফিগার রাখলাম। কামাল ইজ টলার দেন দীপু। কামাল হচ্ছে কি, ধরো আমি একটু এই পাশে লিখি, কামাল হচ্ছে কি সাধারণত কি দীপুর থেকে লম্বা, ধরলাম কামাল এটা, আর দীপু হচ্ছে তার থেকে একটু ছোট। সো হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা আমার সত্য হবে সেটাই আমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে দেখো যে ফিগার যখন আমি ড্র করেছি সবার থেকে কিন্তু দেখো আরিফ হচ্ছে কার থেকে বড়? তোমার বাবুর থেকে লম্বা। কামাল হচ্ছে কার থেকে? দীপুর থেকে লম্বা। তাহলে এখন বলছে কি কোনটা তাহলে অবশ্যই সত্য হবে। তাহলে আরিফ হচ্ছে কি সবার থেকে লম্বা না? তাহলে এখানে দেখো বাবু বাদ দাও, কামাল বাদ দাও, দীপু বাদ দাও, আরিফ কথাটা যেখানে উল্লেখ করা আছে, দেখো এখানে আরিফ কথাটা যেখানে উল্লেখ করা আছে সেটাই হচ্ছে কি তোমার রাইট অ্যান্সার। কারণ কি দেখো আরিফ অবশ্যই কার থেকে লম্বা হবে? দীপুর থেকে লম্বা হবে, রাইট। বাবু কি কখনো কামালের থেকে লম্বা হতে পারবে? আমরা তো সেটা জানি না। এইখানে দেখো ফিগার দেখলে কি হয়, কামাল বেশি লম্বা হচ্ছে, কামাল ইজ টলার দেন বাবু। কামাল কি হয় বাবু থেকে। এখন যদি আমি ফিগারটা একটু ছোট করে রাখতাম তাহলে কি হইতো? এই স্টেটমেন্টটা হতো না। তার মানে আমি এখানে অবশ্যই ধরে নেব কি আরিফ হচ্ছে সবচেয়ে বেশি লম্বা। আবার বলছি আরিফ হচ্ছে কি সবচেয়ে বেশি লম্বা। সো চলো আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে এসেছি। এক্স অ্যান্ড ওয়াই আর দ্য চিলড্রেন অফ জেড। আবার বলছি লাস্ট ম্যাথে চলে এসেছি। সো তোমরা সবাই ক্লাসটা বেশি থেকে বেশি শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবের কাছে ক্লাসটা জানাও, এবং তোমরা অ্যাডমিশন এরিনা ফেসবুক গ্রুপ এবং এই ফেসবুক পেজ এবং গ্রুপে তোমরা যুক্ত হও আজকের ক্লাসের স্লাইডটা পেতে। তো কি হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর দ্য চিলড্রেন অফ জেড। তাহলে জেড হচ্ছে কি তোমার প্যারেন্টস, এক্স আর ওয়াই হচ্ছে কি তোমার তার দুইটা সন্তান। সেম, এটা কিন্তু আইকিউ এই ম্যাথস। জেড ইজ দ্য ফাদার অফ এক্স। স্বাভাবিক, এ যদি বাবা হয় তাহলে স্বাভাবিক এক্স কি হবে? এর সন্তান হবে, রাইট। ওয়াই ইজ নট সান অফ এক্স। তার মানে কি এ আমাকে বলছে কি ওয়াই কখনো কি হবে না? সান হবে না। তাহলে স্বাভাবিক আরেকটা জেন্ডার কি আমাদের? ডটার। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমার অপশন এ বি সি ডি যদি আমরা একটু দেখি, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি,
তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? ডটার। রাইট অ্যান্সার কোনটা? ডটার। তাহলে আমি একটু তোমাদের চলে যাই, তোমাদের কমেন্ট বক্সে চলে যাই, কে কোথা থেকে করেছো, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। সো দ্যাটস অল ফর টুডে ফর মাই ডিয়ার বিউপি অ্যাসপিরিয়েন্স অ্যান্ড অলসো মাই আইবি অ্যাসপিরিয়েন্স। তো তোমরা আজকে আমাদের ম্যাথ ক্লাসটা আমরা যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের জন্য এক্সাইটিং করার। তো কিছু যদি ম্যাথসে ভুল থাকে বা আদার্স যদি কোনো আমার কোনো কথা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও তোমরা আমাদের এই বিউপি কোর্সটা খুব শীঘ্রই নামছে, তোমরা অ্যাডমিশন বিউপি জয়কুলু ফেসবুক পেজে আজকের এই ক্লাসটা শেয়ার করে দাও এবং বেশি থেকে বেশি তোমরা আমাদের সাথে কানেক্ট থাকো, কারণ তোমাদের কাজকে ইনশাল্লাহ আমরা ভালোভাবে বেস্ট সার্ভিস বেস্ট টিচার দিয়ে মাঠে নেমেছি। তো তোমরা আমাদের সবার সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে। শুভকামনা নিয়ে আজকের আমাদের এই 20টি দিনের ক্লাসটা আমরা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।